কখনো কখনো সত্যিকারের শক্তি শোরগোল করার মধ্যে নয়, বরং চুপচাপ দাঁড়িয়ে থাকার মধ্যে থাকে। আমাদের জীবনে এমন সময় আসে যখন মানুষ আমাদের পরীক্ষা করে, কেউ তির্যক কথা বলে, কেউ অসম্মান করে, কেউ আমাদের নীরবতাকে দুর্বলতা ভাবে। আর ঠিক তখনই আমরা ভেতর থেকে ভেঙে পড়ি, কারণ আমরা প্রতিক্রিয়া দেখিয়ে ফেলি। আমাদের আবেগ আমাদের নিয়ন্ত্রণ করে, রাগ, ভয়, অনিরাপত্তা, স্বীকৃতির ক্ষুধা। কিন্তু কিছু মানুষ আছে যারা সামনে কেউ যতই উত্তেজিত করুক না কেন, তারা শুধু পর্যবেক্ষণ করে, প্রতিক্রিয়া দেয় না। এই মানুষগুলোর মধ্যে থাকে এক অদ্ভুত নীরব শক্তি। কেউ যদি বলে তোমার দ্বারা হবে না, তুমি ডিজার্ভ করো না, তুমি বিশেষ কিছু নও, তারা শুধু হেসে বলে মেবি। না ইগো, না তর্ক, না প্রমাণ করার ইচ্ছে। এইটাই হলো ডেঞ্জারাস কনফিডেন্স। কারণ যে ব্যক্তি কিছুতেই প্রতিক্রিয়া না দেওয়ার ক্ষমতা অর্জন করে, তাকে হারানো অসম্ভব। তার মন তার নিয়ন্ত্রণে থাকে, মানুষের মতামতে নয়। আজকের গল্প এমনই এক ছেলের, যে পৃথিবীর সবচেয়ে বিরল দক্ষতা শিখেছিল, কিছুতেই রিয়্যাক্ট না করা। আর যখন সে এটা শিখল, মানুষ বদলে গেল, জীবন বদলে গেল, শক্তি বদলে গেল, এবং সে হয়ে উঠল বিপজ্জনকভাবে আত্মবিশ্বাসী। অর্জুন 22 বছরের এক সাধারণ ছেলে, শান্ত স্বভাবের, অন্যের কথায় সহজেই কষ্ট পাওয়া, স্বীকৃতির জন্য তীব্র আকাঙ্ক্ষা থাকা। লোকেরা তাকে পাত্তা দিত না, বন্ধুরা তার চুপচাপ স্বভাব নিয়ে হাসাহাসি করত। ক্লাসে কেউ বলতো এটা কি বলবে, থাক ওকে বাদ দাও। অর্জুন কিছু বলতে পারত না, শুধু ভেতরে ভেতরে প্রতিক্রিয়া করত, শব্দে নয়, অনুভূতিতে। রাতের ঘুম উড়ে যেত, সোশ্যাল মিডিয়ার ছোট মন্তব্য তাকে ভেঙে দিত। কে কি বলল, কে কি ভাবল, কে কি বিচার করল, সবকিছুই তার মনে গভীর দাগ কাটত। একদিন তার জীবনে এমন এক মুহূর্ত এলো যা সবকিছু বদলে দিল। কলেজে গ্রুপ প্রেজেন্টেশন ছিল, আর অর্জুন নিজের অংশে খুব ভালোভাবে প্রস্তুত করে এসেছিল। কিন্তু যখন সে কথা বলতে উঠল, তার দলেরই এক সদস্য তাকে সবার সামনে ভুল ধরে অপমান করল। অর্জুনের মনে হলো পুরো ক্লাস তার দিকে তাকিয়ে আছে, যেন সে সবার বিনোদন হয়ে গেছে। সে স্থির হয়ে গেল। রাগ, ব্যথা, অপমান সব আসছিল, কিন্তু সে কিছুই বলল না। না ঝগড়া করল, না যুক্তি দিল, না নিজেকে রক্ষা করল, শুধু চুপচাপ দাঁড়িয়ে রইল। আর এই নীরবতা তাকে ভেতর থেকে ভেঙে দিচ্ছিল। বাসায় ফিরে সে নিজেকে ঘরে বন্ধ করল এবং ভাবতে লাগল, আমি প্রতিক্রিয়া দেখাতে পারলাম না কেন? আমি এত দুর্বল কেন? মানুষ আমাকে হালকা ভাবে কেন? আমার কথার দাম এত কম কেন? সেদিন মনে হচ্ছিল সে হেরে যাচ্ছে, কিন্তু সত্যি কথা হলো সেদিন থেকেই তার জয়ের শুরু। কারণ ব্যথা সবসময় ধ্বংস আনে না, অনেক সময় ব্যথায় দিক নির্দেশনা দেয়। সেই রাতেই তার মনে পড়ল বইয়ের একটি লাইন, ইয়োর রিয়াকশন ইজ ইয়োর রিয়েল উইকনেস। অর্থাৎ তোমার প্রতিক্রিয়াই তোমার প্রকৃত দুর্বলতা। এই লাইনটি তার মাথায় হাতুড়ির মতো বাজছিল। সে শুধু পড়তে নয়, অনুভব করতে চাইল। তাই সে বিহেভিয়ারাল সাইকোলজি পড়তে লাগলো, স্টোইক দার্শনিক ইপিকটেটাস, মার্কাস অরেলিয়াস সেনেকার কথা শুনতে লাগলো, এবং সবচেয়ে বেশি তার নিজের মনের কার্যকলাপ পর্যবেক্ষণ করতে লাগলো। সে বুঝল, আমাদের প্রতিক্রিয়াই আমাদের জীবনের পথ নির্ধারণ করে। আর যদি আমরা প্রতিক্রিয়া না দিই, সামনে থাকা মানুষের সমস্ত শক্তি নিঃশেষ হয়ে যায়। মানুষের নেগেটিভিটি তখনই টিকে থাকে যখন তুমি তাকে প্রতিক্রিয়া দাও। তোমার প্রতিক্রিয়াই তাদের অক্সিজেন, আর প্রতিক্রিয়া না দেওয়া মানে তাদের মানসিকভাবে শ্বাসরোধ করে দেওয়া, যা শেষ পর্যন্ত তাদেরই দুর্বল করে। একদিন লাইব্রেরিতে তার দেখা হলো এক বৃদ্ধ অধ্যাপকের সঙ্গে, যিনি চুপচাপ ছাত্রদের পর্যবেক্ষণ করছিলেন। তার চোখে ছিল গভীর শান্তি, যেন পৃথিবীর সব শব্দ তার কাছে পৌঁছয় না। অর্জুন তাকে নিজের কথা বলল। প্রফেসর শান্তভাবে হেসে বললেন, গভীর শান্ত হওয়া মানে শব্দহীন হওয়া নয়। গভীর শান্ত মানে হলো তোমার ভেতরে এমন স্থিরতা থাকা যেখানে অন্যের কথায় তুমি আর নড়ে যাবে না। যখনই মানুষ তাকে পরীক্ষা করত, প্রথম দিনেই ক্লাসে টেস্ট ছিল, বন্ধুরা তাকে নিয়ে হাসাহাসি করেছিল, কিন্তু এবার সবকিছু যেন স্বচ্ছ পানির মতো সহজে বয়ে গেল। না কোনো প্রতিবাদ, না কোনো তর্ক, না কোনো মুখভঙ্গি, শুধু ভিতরের গভীর শান্তি, শুধু কোনো প্রতিক্রিয়া নয়। পরের দিন ক্লাসে কেউ কটাক্ষ করে বলল, তুই এখনো ভয় পাস তাই না? অর্জুন শুধু হালকা হাসল। তার না অপমান লাগলো, না রাগ এলো,
না কোনো ব্যথা। মনে হলো শব্দগুলো তার বাইরের দেয়ালে এগিয়ে পড়ল, ভেতরে ঢুকতেই পারল না। তৃতীয় দিন পরিবারে কেউ এমন কিছু বলল যা আগে হলে তাকে কষ্ট দিত, কিন্তু সে ভাবল যদি আমি প্রতিক্রিয়া না দিই তাহলে ব্যথাও হবে না। তখন সে বুঝল প্রতিক্রিয়াই ব্যথার মূল। প্রতিক্রিয়া সরাতেই ব্যথা মিলিয়ে গেল। এরপর মানুষের আচরণ বদলাতে শুরু করল। যে বন্ধুরা আগে হাসত তারা আর তাকে হালকাভাবে নিতে পারল না। তাদের চোখ, টোন, শরীরী ভাষা সব বদলে গেল। ক্লাসে যে ছেলেটি তাকে অপমান করেছিল সে অর্জুনের চোখে আত্মবিশ্বাস দেখে থমকে গেল। সে অস্বস্তি অনুভব করল, কারণ অর্জুন আর আগের মতো পূর্বানুমেয় ছিল না। নিয়ন্ত্রণ এখন অর্জুনের নিজের হাতে। অর্জুন কম কথা বলতো, কিন্তু তার উপস্থিতি তীক্ষ্ণভাবে অনুভূত হতো। তার নীরবতা এক অস্ত্র হয়ে উঠেছিল। ধীরে ধীরে সে বুঝল দুনিয়া বদলাচ্ছে না, সে নিজেই বদলে যাচ্ছে। তার হাঁটা, কথা বলার ধরন, শক্তির স্তর সব বদলে গেছে। আগে সে ভিড়ের একটি মুখ ছিল, এখন মানুষ তাকে আলাদা করে চিনতে পারে। আগে কথোপকথনে সে মিলিয়ে যেত, এখন তার নীরব বিরতিরও মূল্য আছে। জীবনে প্রথমবার সে অনুভব করল এক গভীর বিপজ্জনক আত্মবিশ্বাস, কারণ সে নিজের আবেগের মালিক হয়ে গেছে। মানুষের কথার ঢেউ তাকে ছুঁয়ে গেলেও তার ভেতর ভেদ করতে পারে না। মানুষ তাকে সম্মান করতে শুরু করল, কারণ মানুষ সেইকেই সম্মান দেয় যে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে। অর্জুন বুঝল আত্মবিশ্বাস মানে জোরে কথা বলা নয়, আত্মবিশ্বাস মানে স্থির থাকা। এটা শোরগোল নয়, শান্তি। দাবি নয়, ধৈর্য। প্রতিক্রিয়া নয়, নিজের নিয়ন্ত্রণ। একদিন সেই ছেলেটি এসে বলল, তুই বদলে গেছিস। অর্জুন কিছু বলল না, তার নীরবতাই উত্তর ছিল। সেদিন সন্ধ্যায় অর্জুন লাইব্রেরির জানালার পাশে বসে সূর্যাস্ত দেখছিল। সূর্য ডুবে যাচ্ছিল, কিন্তু তার চোখে নতুন আলো জন্ম নিচ্ছিল। সে উপলব্ধি করল যখন প্রতিক্রিয়া করা বন্ধ করো তখনই হার মানা বন্ধ হয়। প্রতিক্রিয়াই পরাজয়ের প্রথম ধাপ, আর প্রতিক্রিয়া না দেওয়াই জয়ের দরজা। অর্জুন আর আগের মানুষ নেই। সে কাউকে কিছু প্রমাণ করে না, কাউকে ধাওয়া করে না, কারো সামনে ব্যাখ্যা দেয় না। সে শুধু বয়ে চলে, শান্ত, স্থির, নিয়ন্ত্রণে। তার চোখে স্বচ্ছতা, মুখে স্থিরতা, কণ্ঠে দৃঢ়তা। সে হাঁটে না, যেন ভেসে চলে। তার পদক্ষেপে ওজন, নীরবতায় গভীরতা, উপস্থিতিতে শক্তি। আর সেই শক্তি ডেঞ্জারাস কনফিডেন্স। দুনিয়া সবসময় সেই মানুষকে ভয় পায় যে কোনো কিছুতে রিয়্যাক্ট করে না, যার উপর অন্যের কথাবার্তা তেমন প্রভাব ফেলে না। সেই মানুষই আসলে পৃথিবীতে সত্যিকারের পরিবর্তন আনে। অর্জুন অনেকদিন পরে বুঝতে পারল যে মানুষের মতামত হাওয়ার মতো, আসে এবং চলে যায়, কিন্তু তোমার প্রতিক্রিয়া সেটাই তোমার নোঙর। আর যে নিজের নোঙরকে নিয়ন্ত্রণ করতে পারে তার বিরুদ্ধে কোনো ঝড়ই দাঁড়াতে পারে না। সেদিন রাতে সে ঘুমিয়েছিল, এবং সেই ঘুম বহুদিন পর ছিল সবচেয়ে হালকা, কারণ সে মানুষের মন্তব্যের বোঝা থেকে মুক্ত হয়েছিল। তার মন আর শোরগোলে ভর্তি ছিল না, বরং ভরে গিয়েছিল স্বচ্ছতায়। আর এই স্বচ্ছতাই বিপজ্জনক, কারণ তুমি যখন ভেতর থেকে পরিষ্কার হয়ে যাও, মানুষের কোনো শব্দ, কোনো মন্তব্য বা আচরণ তোমাকে আর নাড়া দিতে পারে না। অর্জুন তার ডায়েরিতে লিখল, আমি বদলাচ্ছিলাম না, আমি নিজেকেই আবার ফিরে পাচ্ছিলাম। এই গল্প বলা হলো কারণ হয়তো তুমিও অর্জুনের মতো বারবার রিয়্যাক্ট করতে করতে ক্লান্ত। হয়তো তুমিও রাতে একা বসে ভাবো, আমি এত দ্রুত রেগে যাই কেন? আর হয়তো তুমিও সেই একই 3 শব্দ শুনতে চাইছিলে, রিয়্যাক্ট টু নাথিং। কারণ যখন তুমি রিয়্যাক্ট করা বন্ধ করে দাও, তুমি আর অন্যদের নিয়ন্ত্রণে থাকো না, তুমি হয়ে ওঠো নিজের জীবনের চালক। আর যে মানুষ নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে তার ভয় পাওয়ার কিচ্ছু থাকে না। এটা কোনো বিপজ্জনক কনফিডেন্স নয়, এটাই সত্যিকারের স্বাধীনতা। এবং এই স্বাধীনতা তুমি পাওয়ারই যোগ্য। প্রতিটি মানুষের ভিতরে 2টি রূপ থাকে, একটা যা সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া দেখায়, এবং আরেকটা যা গভীর জলের মতো শান্ত ও নীরব থাকে। বেশিরভাগ মানুষের ক্ষেত্রে প্রথম রূপটাই বেশি দেখা যায়। কেউ কিছু বললেই গায়ের রং বদলে যায়, ছোট কোনো কথায় রাগ উঠে আসে, ইগো আঘাত পায়, মনের ভারসাম্য নষ্ট হয়ে যায়। কিন্তু কিছু মানুষ আছে, সংখ্যায় কম হলেও অতি প্রভাবশালী, যারা দুনিয়াকে শব্দ দিয়ে নয়, নীরবতা দিয়ে জবাব দেয়। তাদের হাসিই তাদের শক্তি, তাদের নীরবতা ঝড়ের থেকেও শক্তিশালী। নন রিয়াকশন কোনো জন্মগত গুণ নয়, এটা একটি কলা, নিজের ভেতরের শোরগোল নিয়ন্ত্রণের ক্ষমতা। যখন কেউ তোমাকে প্ররোচিত করে, তোমার সীমা পরীক্ষা করে, বা তোমাকে ইমোশনালি নাড়াতে চায়, যে তখনও শান্ত থাকতে পারে, সেই আসল শক্তির অধিকারী। অনেকেই মনে করে রিয়্যাক্ট না করা দুর্বলতা, কিন্তু সত্য হলো রিয়্যাক্ট করা সহজ, রিয়্যাক্ট না করা অত্যন্ত কঠিন। প্রতিক্রিয়া তো পশুও দিতে পারে, কিন্তু নন রিয়াকশন শুধু সচেতন মানুষই পারে। মনোবিজ্ঞান বলে যখন তুমি প্রতিক্রিয়া দাও না, সামনে থাকা মানুষ বিভ্রান্ত হয়ে যায়। সে বুঝতে পারে না তুমি রাগ করবে, কষ্ট পাবে, নাকি হাসি মুখে এগিয়ে যাবে।
এই বিভ্রান্তিতেই সে তার শক্তি হারিয়ে ফেলে, আর তুমি হয়ে ওঠো আলো শক্তিশালী। কারণ দুনিয়া সম্মান দেয় তাদেরকে যাদেরকে সহজে প্ররোচিত করা যায় না। নন রিয়াকশনের অর্থ হলো তোমার শান্তি কার হাতে থাকবে, তোমার শক্তি কোন দিকে যাবে, কোন বিষয়ে তোমার প্রতিক্রিয়ার যোগ্য আর কোনটা নয়, এসব তুমি নিজে ঠিক করবে। বাইরের শোরগোলের সুইচ বন্ধ করতে পারলে তোমার ভিতরে জন্ম নেয় নতুন আত্মবিশ্বাস, ডেঞ্জারাস কনফিডেন্স। কারণ যে মানুষ রিয়্যাক্ট করে না সে ভাঙে না, হারায় না, এবং সবচেয়ে বড় কথা সে নিজেকে নিয়ন্ত্রণ করে। আর যে নিজেকে নিয়ন্ত্রণ করে দুনিয়া তাকে নিয়ন্ত্রণ করতে পারে না। আমাদের ভিতরে দুটি শব্দ প্রতিদিন লড়াই করে, একটি খুব জোরে, সেটি হলো ইগো, যা সবসময় চায় তুমি তর্ক করো, প্রমাণ করো তুমি দুর্বল নাও। আর একটি খুব নরম, শান্ত ও গভীর, এটাই তোমার সত্যিকারের শক্তি। এই হলো সত্যিকারের আত্মবিশ্বাসের কণ্ঠস্বর, যা ভেতর থেকে ফিসফিস করে বলে, আমি জানি আমি কে, আমার কাউকে কিছু প্রমাণ করার দরকার নেই। এই কণ্ঠস্বর কম কথা বলে, কিন্তু এটি আপনার জন্য সিদ্ধান্ত নেয়, অন্যদের জন্য নয়। অহংকার বাইরের পৃথিবী থেকে স্বীকৃতি চায়, কিন্তু আসল আত্মবিশ্বাস নিজেরও স্বীকৃতি দেয়। আপনার প্রতিক্রিয়ার উপর এটি নির্ভরশীল নয়। কিছু মানুষ আপনাকে উস্কে দেবে, কিছু আপনাকে হেয় করবে, কিছু আপনার নীরবতাকেও চ্যালেঞ্জ মনে করবে। কিন্তু আত্মবিশ্বাসী ব্যক্তি জানে নীরবতাও ততটাই শক্তিশালী যতটা শব্দ। তার নীরবতা আত্মচালিত, এটি বাইরের বিশৃঙ্খলা থেকে নয়, ভিতরের স্পষ্টতা থেকে আসে। সে প্রতিক্রিয়া দেয় না, কারণ সে জানে তার শক্তি কোথায় ব্যয় হবে এবং কোথায় নয়। মনোবিজ্ঞান বলে অহংকার সবসময় ভয় থেকে আসে। লোকেরা আমাকে দুর্বল মনে না করুক, আমার মর্যাদার হ্রাস পায় না, আমার ভাবমূর্তি ভেঙে না যায়, এই অনিরাপত্তার দেয়াল হলো অহংকার। বিপরীতে আসল আত্মবিশ্বাস স্পষ্টতা থেকে জন্মায়, যেখানে কোনো ভয় নেই, শুধুমাত্র বোঝাপড়া আছে যে আপনি আপনার মূল্য জানেন, তাই আপনার এটি জোর করে ঘোষণা করার দরকার নেই। যারা ভিতর থেকে আত্মবিশ্বাসী তারা পৃথিবীর মতামতকে বাতাসের মতো অনুভব করে, আসে যায়, আসে যায়, আর তাদের কিচ্ছু করতে পারে না। ধীরে ধীরে যখন আপনি অহংকারের আওয়াজ চিনে নিয়ে নিজেকে তার প্রভাব থেকে মুক্ত করেন, তখন আপনি ভেতরে এক নতুন ধরনের শক্তি অনুভব করেন। এটি সেই শক্তি যেখানে আপনার কিছু দেখানোর প্রয়োজন হয় না, কারণ আপনি ইতিমধ্যেই জানেন আপনি কে। এটি সত্যিকারের আত্মবিশ্বাস, নীরব, স্থির এবং বিপজ্জনকভাবে প্রভাবশালী। আমরা প্রায়শই আমাদের শক্তি এমনভাবে নষ্ট করি, মনে করি এটি সীমাহীন। কেউ কিছু বললে আমরা সঙ্গে সঙ্গে পাল্টা কিছু বলতে চাই, কেউ আমাদের উপেক্ষা করলে আমরা ভিতরে থেকে জ্বলে উঠি, কেউ অনলাইনে মন্তব্য করলে আমাদের সামান্য চুপটি পুরো মন খারাপ করে দেয়। মনে হয় পৃথিবীর প্রতিটি মানুষ আমাদের উপর কোনো অধিকার রাখে আমাদের প্রতিক্রিয়া নেওয়ার। কিন্তু আসল সত্য একেবারে বিপরীত। আপনি কাউকে আপনার প্রতিক্রিয়া, আপনার যুক্তি বা আপনার আবেগিক উত্তর দিতে বাধ্য নন, আপনি কারো ব্যাখ্যার অধীনে নন। যখন আপনি অচিন্তিতভাবে প্রতিটি বিষয়ে প্রতিক্রিয়া দেন, তখন আপনি অজান্তে আপনার শক্তি অন্যকে দিয়ে দেন। আপনি সেই মুহূর্তের মালিক থাকেন না। যে ব্যক্তি কেবল একটি মন্তব্য করেছে সে আপনার অনুভূতির পরিচালক হয়ে যায়। তার এক ছোট শব্দ আপনার পুরো দিনকে নাড়িয়ে দিতে পারে। এটিই প্রতিক্রিয়ার ফাঁদ, যেখানে অন্যের কাজ আপনার আবেগ নির্ধারণ করে। নন রিয়াকশন এই ফাঁদ থেকে বেরোনোর প্রথম ধাপ। যখন আপনি কোনো জবাব না দিয়ে, জটিল না হয়ে শুধু শান্ত থাকেন, তখন আপনি একটি বড় বার্তা দিচ্ছেন। আপনার আবেগ আপনারই, অন্য কারো নিয়ন্ত্রণে নয়। আপনার নীরবতা হয়ে ওঠে আপনার সীমানা। এই সীমানা জোরে নয়, কিন্তু খুব স্পষ্ট। যারা আপনাকে ম্যানিপুলেট করতে চায় তাদের খেলা ভেঙে যায়, কারণ আপনি অপ্রত্যাশিত নন। তারা বোঝে না কোথায় আপনাকে ট্রিগার করা যায়, কোথায় আঘাত করা যায়, কোথায় প্রতিক্রিয়া বের করা যায়। মনোবিজ্ঞানে এটিকে বলা হয় আবেগিক সার্বভৌমত্ব, সেই অবস্থা যেখানে আপনার আবেগের একমাত্র মালিক আপনি। যখন আপনি এই সার্বভৌমত্বকে বোঝেন, তখন অন্যদের কথা মাটির মতো হালকা মনে হয়। এখন প্রতিটি মন্তব্য, প্রতিটি ব্যঙ্গ, প্রতিটি বিচার আপনাকে ভেঙে দিতে পারে না। আপনি বুঝতে পারেন বিশ্বের মতামত বাতাসের মতো, থামাতে নয়, চলতে দিতে হবে। ধীরে ধীরে আপনি অনুভব করেন নন রিয়াকশন দুর্বলতা নয়, বরং একটি অদৃশ্য শক্তি। এটি সেই ঢাল যা আপনাকে রক্ষা করে, আপনাকে লড়াই করতে বাধ্য না করেই। আপনার শান্ততা আপনার শক্তি হয়ে ওঠে, আপনার সংযত থাকা আপনার উত্তর হয়ে ওঠে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, আপনার নীরবতা আপনার সীমা হয়ে যায়। একটি এমন সীমা যা কেউ অতিক্রম করতে পারে না যতক্ষণ না আপনি অনুমতি দেন। যেমন আপনি এটি বুঝতে থাকেন যে আপনি কারো প্রতিক্রিয়ার বন্দী নন, আপনি ভিতর থেকে মুক্ত হতে শুরু করেন, এবং সেই মুক্তি হল ডেঞ্জারাস কনফিডেন্সের শুরু। একটি এমন আত্মবিশ্বাস যা কেউ উস্কানি দিতে পারে না। অধ্যায় 4, আবেগ নিয়ন্ত্রণই সামাজিক শক্তি।
সামাজিক জগতে শক্তি শুধুমাত্র তার কাছে থাকে না যার কাছে অর্থ বা উঁচু কণ্ঠ থাকে। সত্যিকারের শক্তি তারই কাছে থাকে যিনি তার আবেগ নিয়ন্ত্রণ করতে জানেন। এই নিয়ন্ত্রণ আসে না কঠিন মুখ, দমে থাকা রাগ বা ভুয়া হাসি থেকে। এটি আসে ভিতরের স্পষ্টতা থেকে, অভ্যন্তরীণ স্থিরতা থেকে, গভীর বোঝাপড়া থেকে যে আপনার আবেগ আপনার নিয়মে চলে, না যে অন্য কারো ইশারায়। মানুষ প্রায়শই মনে করে ডমিনেন্ট ব্যক্তি সেই যে জোরে কথা বলে, যিনি রাগে তাড়াহুড়ো করে প্রতিক্রিয়া দেখান, যিনি কারো কথা সহ্য করেন না। কিন্তু সামাজিক মনোবিজ্ঞান অন্যথা বলে, যিনি শান্ত, স্থির এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অপ্রত্যাশিত, আনপ্রেডিক্টেবল, তিনি বাস্তব শক্তি রাখেন। মানুষ প্রায়শই অন্যকে পূর্বানুমান করে নিয়ন্ত্রণ করে। যদি কেউ জানে আপনি রাগে ফেটে পড়বেন, টোকা দিলে ভেঙে পড়বেন বা উপেক্ষা করলে দুঃখ পাবেন, তাহলেই তারা আপনাকে পুতুলের মতো পরিচালনা করতে পারে। আপনার দড়িগুলি তাদের হাতে থাকে। কিন্তু যখন আপনি আবেগ নিয়ন্ত্রণ শেখেন, খেলার সমস্ত গতিবিধি বদলে যায়। কেউ আপনার মনের বোতাম চাপতে পারবে না, কারণ তারা বুঝতে পারে না কোন বোতাম আপনার উপর কাজ করবে। আপনি পূর্বানুমান যোগ্য থাকেন না, এবং এই অপ্রত্যাশিততা আপনাকে অন্যদের চোখে একটি আকর্ষণীয় শক্তি দেয়। মানুষ এমন ব্যক্তির চারপাশে আলাদা আচরণ করে যার প্রতিক্রিয়া রহস্যময়, যিনি হঠাৎ ভেঙে পড়েন না, বরং পর্যবেক্ষণ করেন, বোঝেন এবং শান্ত থাকেন। আবেগ নিয়ন্ত্রণ মানে এই নয় যে আপনি আবেগহীন হয়ে যান। এর প্রকৃত অর্থ হল আপনি আপনার আবেগের মালিক হয়ে যান, না যে আপনার আবেগ আপনাকে নিয়ন্ত্রণ করে। যখন আপনি আবেগকে আস্তে বাধা দিতে পারেন না, কিন্তু তার স্টিয়ারিং হুইল ধরে রাখেন, তাহলেই বাস্তব দক্ষতা আসে। যখন কি আপনাকে অসম্মান করে এবং আপনি আপনার ভেতরের স্থিরতা অনুভব করেন, তাহলেই প্রকৃত শক্তি। যখন কেউ উস্কানি দেয় এবং আপনি হালকা হাসি দিয়ে বিষয়টি বাতাসে উড়িয়ে দেন, তাহলেই সেই ডেঞ্জারাস কালমনেস যা পৃথিবীকে অবাক করে দেয়। মানুষ স্বাভাবিকভাবে তাদের সম্মান করে যাদের আবেগের থার্মোস্ট্যাট অন্যের হাতে থাকে না। কারণ সহজ, যিনি নিজেকে সামলাতে পারেন তিনি পরিস্থিতি সামলাতে পারেন। তিনি প্রকৃত নেতৃত্বের উপাদান। তিনি মানুষের আচরণ সূক্ষ্মভাবে প্রভাবিত করতে পারেন। তার উপস্থিতিই কক্ষের শক্তি পরিবর্তন করে, কারণ তিনি প্রতিক্রিয়াশীল নয়, স্থিতিশীল। এবং এটাই আবেগ নিয়ন্ত্রণ যা আপনাকে সামাজিক শক্তি দেয়। একটি শক্তি যা দেখানোর প্রয়োজন হয় না, কারণ মানুষ এটি অনুভব করে। এটি সেই শক্তি যা শান্ত মুখে লুকানো থাকে, স্থির চোখে দেখা যায় এবং আপনার শান্ত উপস্থিতিকে ডেঞ্জারাস কনফিডেন্ট করে তোলে। অধ্যায় 5, স্টোইক শিল্ড। পর্যবেক্ষণ করুন, শোষণ করবেন না। স্টোইক দার্শনিক আমাদের শেখায় যে আমাদের আবেগ এবং প্রতিক্রিয়াগুলি আমাদের নিজস্ব দায়িত্ব, অন্যদের নয়। স্টোইক দার্শনিকদের মূল নীতি হল পৃথিবীর প্রতিটি কিছু আমাদের প্রভাবিত করতে পারে, কিন্তু তা আমাদের ভিতরে প্রবেশ করার অধিকার রাখে না। অন্যদের মতামত, টোকা, সমালোচনা বা কোনো উস্কানিমূলক শব্দ শুধুমাত্র সেই প্রভাব ফেলতে পারে যা আমরা তাদের দিই। পর্যবেক্ষণ করা গুরুত্বপূর্ণ, কারণ এটি আপনাকে বিশ্বের অনুভব দেয়, কিন্তু তার বোঝা নিজের উপর নেন না। পর্যবেক্ষণ মানে হলো মনোযোগ দিয়ে দেখা, শোনা এবং অনুভব করা বিনা বিচার। আপনি কারো কথাবার্তা বা কর্ম নোট করতে পারেন, আপনি অনুভব করতে পারেন কিভাবে তা আপনাকে প্রভাবিত করছে, কিন্তু তা ভিতরে শোষণ করবেন না। শোষণ করা হয় যখন আপনি অন্যদের নেতিবাচকতা নিজের মধ্যে নিয়ে নেন, অতিরিক্ত চিন্তা করেন এবং নিজের অভ্যন্তরীণ শান্তি ক্ষতিগ্রস্ত করেন। এটি সেই জায়গা যেখানে মানুষ আবেগগত দুর্বলতা দেখায়। দেখিয়ে দেয়া হয়, সাইকোলজি বলে যে হৃদয় তখনই হার মানে যখন মস্তিষ্ক আত্মসমর্পণ করে, যখন আপনি কোনো মন্তব্য, কোনো তিরস্কার বা কোনো প্ররোচনার প্রতি চিন্তাহীনভাবে প্রতিক্রিয়া দেখান। তখন আপনি আপনার কন্ট্রোল হারান। আপনি প্রতিক্রিয়া দিচ্ছেন, কিন্তু আসল খেলা তো আপনার মস্তিষ্কের। মস্তিষ্ক যখন শান্ত থাকে, প্রতিক্রিয়া মুক্ত থাকে, তখনই আপনার অন্তর্দৃষ্টির শক্তি বৃদ্ধি পায়। পর্যবেক্ষণ করা আপনাকে ক্ষমতাবান করে, আর পর্যবেক্ষণ না করা আপনাকে অচল করতে সক্ষম করে। স্টোইক শিল্ডের আসল লাভ এখানেই। আপনি বাইরের জগতে ঝড়ঝাপটে স্থির থাকতে পারেন। আপনি মানুষের প্রচেষ্টা, তাদের আশা বা তিরস্কারে প্রভাবিত হন না।
আপনার সচেতনতা বাড়ে, আপনার সীমা শক্তিশালী হয় এবং আপনার মানসিক রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। পর্যবেক্ষণ করার সময় আপনি বাস্তবতাকে গ্রহণ করেন, পরিস্থিতিকে বিচার করেন না এবং অন্তর্দৃষ্টি শান্তি বজায় রাখেন। পর্যবেক্ষণ করুন, অনুভব করুন, প্রক্রিয়া করুন, কিন্তু নিয়ন্ত্রণ ছাড়বেন না। এটি শুধু একটি পদ্ধতি নয়, এটি একটি মানসিকতা। এটি আপনাকে মানসিক স্বাধীনতা দেয়। এটি শেখায় যে আপনার প্রতিক্রিয়া আপনার নিয়ন্ত্রণে, আপনার শান্তি আপনার হাতে এবং কারোর নেতিবাচকতা আপনার ভিত্তি নাড়াতে পারে না। স্টোইক শিল্ডের অভ্যাস আপনাকে সেই শান্তময় দুঃখতা শেখায় যা শুধু জ্ঞান থেকে আসে না, বরং শৃঙ্খলা, সচেতনতা এবং ধারাবাহিক চর্চার মাধ্যমে তৈরি হয়। এই মানসিকতা আপনাকে ডেঞ্জারাস কনফিডেন্সের দিকে নিয়ে যায়, যেখানে আপনাকে পার্থক্য পড়ে না যে বিশ্ব কি বলছে, কারণ আপনি আপনার অন্তর্মুখী জগতের পরম নিয়ন্ত্রক। চুপচাপ থাকা প্রায়শই দুর্বলতা মনে করা হয়। মানুষ ধরে নেয় যে যে চুপচাপ থাকে তার আত্মবিশ্বাসের অভাব রয়েছে, সে দুর্বল বা অজ্ঞ। কিন্তু এই ধারণা প্রায়শই সবচেয়ে বড় ভুল। চুপচাপ মানুষদের ভিতরে এমন একটি রিজার্ভার থাকে যা সহজে কেউ বিঘ্নিত করতে পারে না। তাদের চুপচাপই তাদের সবচেয়ে বড় শক্তি। যে ব্যক্তি ক্রমাগত প্রতিক্রিয়া দেখায় তার প্রতিটি প্রতিক্রিয়া সামনে কারোর হাতে থাকে, কিন্তু যে চুপচাপ থাকে সে কোনো প্ররোচনার শিকার হয় না। তার অন্তর্মুখী শান্তি তার আর্মার হয়ে যায়। মানুষ তাকে হালকাভাবে নেয়, তার শক্তি চিনতে পারে না, কিন্তু ধীরে ধীরে সেই চুপচাপ এক রহস্যময় কর্তৃত্বে পরিণত হয়। মানুষ ভাবে এটি কেন প্রতিক্রিয়া দেয় না, এতে কি ধরনের অন্তর্মুখী শক্তি আছে? এই প্রশ্নই তার উপস্থিতিকে অনন্য করে তোলে। এই প্রশ্নই তার চারপাশের পরিবেশের সূক্ষ্ম চাপ তৈরি করে। চুপ থাকা শক্তির মূল হলো এটি অপ্রত্যাশিত। মানুষ তখনই ভয় পায় যখন তারা জানে না তাদের কাজ কিভাবে প্রভাব ফেলবে। যদি কেউ কথা বলে উত্তর আসবে কিনা, যদি কেউ প্ররোচনা দেয় সে ভেঙে যাবে কিনা, এই অনিশ্চয়তার মধ্যে নিহিত থাকে কর্তৃত্ব। চুপচাপ ব্যক্তি নিয়ন্ত্রণ ক্রমবর্ধমান হয়, কারণ সে নিজের আবেগের স্বামী। অন্যদের প্রচেষ্টা তাকে প্রভাবিত করতে পারে না। সাইকোলজিতে দেখা গেছে যে অপ্রত্যাশিত শান্তি প্রাকৃতিক আকর্ষণ সৃষ্টি করে। যারা শান্ত থাকে তাদের চারপাশের মানুষ অজান্তে তাদের সাথে মানিয়ে নেয়। তাদের শক্তি সূক্ষ্মভাবে প্রভাব ফেলে, বর্তমান পরিস্থিতিকে প্রভাবিত করে। সবচেয়ে বড় বিষয়, এই কর্তৃত্ব নৈডাল বা গোলমালপূর্ণ নয়। এটি ধীরে ধীরে প্রায় অদৃশ্যভাবে প্রতিষ্ঠিত হয়, কিন্তু অনুভূত হলে শক্তি অস্বীকার করা যায় না। চুপিতে একটি ডেঞ্জারাস অরোরা থাকে। এটি এমন একটি শক্তি যা দেখা যায় না কিন্তু অনুভূত হয়। এই শক্তি কাউকে প্ররোচনা, নিয়ন্ত্রণ বা ভয় দেখাতে শেখায় না। এটি শুধু তাদের বোঝায় যে বিপর্যয়, বাইরের চাপ বা পরিস্থিতি কোনোভাবে তাকে ভেঙে দিতে পারবে না। এই অরোরা শ্রদ্ধা এবং সূক্ষ্ম ভয় উভয় সৃষ্টি করে। যখন আপনি আপনার চুব্বিকে দুঃখতায় রূপান্তরিত করেন, তখন এটি কর্তৃত্বে পরিণত হয়। আপনি কোনো লড়াই ছাড়াই, কোনো শব্দ ছাড়াই, কোনো প্রদর্শন ছাড়াই আপনার উপস্থিতির মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারেন। এটি সেই শক্তি যা ডেঞ্জারাস কনফিডেন্স সংজ্ঞায়িত করে, যেখানে চুপ থাকা শক্তির মূল।